নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখতে চলেছেন প্রতিযোগিতামূলক যাত্রাপালা। যুগাবতার ঠাকুর রামকৃষ্ণের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুধু দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা ভিখারি ঈশ্বর। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, পরিবেশনায় ধনিয়াখালী কাছাড়িপাড়া কালীমাতা বান্ধব নাট্য সমাজ, পরিচালনায় পানিনি নাট্যগোষ্ঠী। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা ভিখারি ঈশ্বর। ঈশ্বর ব্যানার্জি সেরকম মানুষই নয়। যেদিন তার স্ত্রী আর ভাই এই পাগলকে ভর্তি করে দিয়ে গেল, সেদিন আমি অবাক বিস্ময় ভেবেছিলাম সুন্দর একটা স্বচ্ছ মানুষ কিভাবে তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। আমার জীবনে আমি অনেক পাগল দেখেছি, ঈশ্বর ব্যানার্জির মতো এমন অদ্ভুত পাগল আমি কখনো দেখিনি। মানুষটার মাথা শিক্ষার পোকা কুড়ে রেখেছে ঈশ্বরের লাল চোখে যেন সারা পৃথিবীর অভিমান। তাই তাই আমি ইচ্ছে করে তাকে ভেবেছিলাম তার মনের ভেতর ঢুকে গিয়ে উল্টো পাল্টা মনটাকে একটা স্থিরতার সুদে গেঁথে দেবো। ভর্তির পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ঈশ্বর বাবু কি কারণে আমরা ব্রেন ফেল করলো? সেই সুন্দর হেসে আমাকে অনেককে বলেছেন, কি বলবো বলে আপনি একটা বড্ড পাগল ডাক্তার, তাই আপনি আমাকে কাবলা করতে ভর্তি করে এসেছেন। কোথায় পেলে? স্টেশন মার্কেটে যে বড় বড় রাস্তা ছিল তার মধ্যে বসে হাওয়া করে খাচ্ছিল আর বলছিল, দেখো তুমি আর বেশি দিন বাঁচবে না, ওরা সবার সাথে কথা নিয়ে আসছে, ওই কথা দিয়ে ওরা তোমাকে কাটবে, তোমার বুক চিরবে, তুমি এত প্রাচীন যে রক্ত দিতে পারবে না, ওই তোমাকে রক্ত ধারতে হোক, তোমরা কথা বলো, বলো কাটুরিয়া তোমরা ফিরে যাও। চাকর বললে রেগে যায়। ঈশ্বর কিছুক্ষণের জন্য স্বর্গে গিয়েছিল, জন্মাদিন দাদাকে চিন্তা করতো, ওদের আমি ঠিক করে দেবে। ডাক্তার বাবুর চোখের ভিতর দুটো তিতির পাখি কি করুন চোখে তাকিয়ে আছে। আপনি আমার সঙ্গে আসুন ডাক্তার বাবু, আমি আপনাকে কাক জ্যোৎস্না রাতে পায়ে চলা মৃত পথ ধরে সেই স্বপ্নের গায়ে নিয়ে যাবো। আছে আছে ছোট্ট একটা বিল, সেই বিলের নীল কাপা কাপা চলে কি হলো বিল প্রশান্তির ছায়া, সেখানে লুকিয়ে লুকিয়ে পদ্মরা ফোটে, তাকে ঝাঁকে ঝাঁকে গিলে রাখে সাধুরা সাধুকে দল পদ্মরা আর বলে দেখাচ্ছি বাষ্পবিন্দু ঝাঁকে ঝাঁকে জোড়া ফুটো হয়ে বেড়ায়, বেগুনে বসে থাকে, উপরে বসে থাকে রবীন্দ্রনাথ, উপরে বসে থাকে বন্ধুর, সাঁতার কাটতে কাটতে সমান্ত কবিতাতে চুরি দিয়ে দেয়। আমি চিৎকার করে জিজ্ঞাসা করি, পদ্মমাতা তোমার বুকের উপরে কি? ঈশ্বর কাটে আমাদের বুকে পারে ঈশ্বরের চোখের জল। কেন 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 তোমাকে শক্তি করে দেবে? আমি কি তোমাদের মতো পাগল? আমি কি তোমাদের মতো বড় ভাইয়ের সঙ্গে বিক্রি করি? করে দিয়ে বিয়ে করে দিয়ে আন্দোলন করবো, সেই দোকানে কিনতে পাওয়া যাবে 1 টাকায় 2 কিলো শান্তি, সিরাজের প্যাকেটের মধ্যে বিশ্বাসের প্যাকেট 30 পয়সাটা ভালোবাসা। আমি তো লাখ টাকা উত্তর আকারে জুড়ে দিলাম, তুই লোক হয়ে যা, তুই মানুষকে
প্রথম প্রেমিকের কাছে চাকরির একটা কথা দেখেছি। আমি দেখেছি আমার ভাগ্যগত রিংকে আমার বাবার বলে সেই হাত ধরে অপমান করে উন্মত করতে। আমি বাংলাদেশের ভিতর শহর ঢুকতে দেখেছি, সুন্দর মুখার্জিতে গান গাওয়া দেখেছি, সবাই দেখেছে মুখার্জির অবদের চরিত্র চুরি করা। আমি চিন্তা হাত করে বলেছি চোর চোর চোর। পুলিশ চোরকে ছেড়ে দিয়ে আমাদের ভিতরে ধরেছে, আমাকে বলেছে তুই গণতন্ত্রের হত্যাকারী। আমি জোর করে বলেছি আপনারা বিশ্বাস করুন দারোগা বাবু, আমি গণতন্ত্রের হত্যা করিনি, কারণ এদেশে তো এখনো গণতন্ত্র আসেনি। আমি রাজনীতির ঝুলি থেকে হিংসার বিষ চুরি করে শিক্ষার অঙ্কুর ঢুকিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার শিক্ষাকে কবর দিয়েছে। ঈশ্বর ব্যানার্জি অবসন্ন হয়ে পড়েছেন, উনি আর চিৎকার করতে পারবেন না। এবার ধীরে ধীরে বলতে শুরু করবেন, পাগল হয়ে যাবার আগেকার কথা। প্লিজ আপনারা একটু ডিস্টার্ব করবেন না। ঈশ্বর বাবু বলুন বলুন। আমার পাতানো বোন আলতা, যাকে আমি নিজের বোনের থেকেও বেশি স্নেহ করতাম, সে আলতা আর জবাবে ধর্ষণ করতে চেয়েছিল সুন্দর মুখার্জি। ওদের প্রথম দেখেছিল মুখার্জিদের বাগানে। সেদিন ছিল রবিবার, তোমার মুহূর্ত। বাবুদের বাগানে আম পাড়তে গিয়েছিল আলতা আর দেখি মনে হয় সেন্সলেস। আমি নিশ্চিত দরকার করি ঈশ্বর ব্যানার্জিকে সুস্থ করে তুলতে হলে অবশ্যই সিস্টেমকে শুনতেই হবে। আর আপনার বলুন ওনাকে একটু এমার্জেন্সি নিতে হবে। ওনাকে ফিরিয়ে দিতে হবে সেই রতনপুরে মুখার্জিকে। সেসব ভবিষ্যতের কথা চিন্তা না করে তুমি বলো তোমাদের সুন্দর বর্তমানের কথাটা একটু বেশি করে চিন্তা করো, কারণ এই উপরে জমার আমি সব ফেলে রাখবো। মাঝে নদীতে ভাসছে আর ভাসছে, শুধু ভাসছে। এই আমরা কি বদমাইশ মেয়ে বাবা, আমাকে ফিরে একা একা চলে গেল। দাঁড়া, এই আমরা শোন। দাঁড়াও না, তুমি একটা কি চোর? হ্যাঁ চোর শুধু নয়, চোর টাকা কোনটা বদমাস চিন্তাই বাজ। আমাকে একা দেখতে পেয়ে তুমি এই বাগানের ভিতর চলে এসেছো, তাই তো? ঢুকেছি কেন? বাড়িতে তো মা আছে, দাদা আছে, ওদের সামনে তোমার সঙ্গে দুটো কথাও বলতে পারি না। কত কথা বাকি আছে তা তুমি জানো? বাকি থাকলে সুদে বেরিয়ে যাবে মশাই। আরে দেবো দেবো দেবো, বিয়ের পর সুদে আসলে সব শোধ করে দেবো। আপাতত কিছু অ্যাডভান্স দিয়ে ধরা না দিয়ে বোন শিউলির মনে লুকিয়ে পড়েছে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো কতদিন লুকিয়ে থাকতে পারে আমার স্বপ্ন প্রতিমা জবা। It's
না পাপড়ি আমার মিলবো না চৈত্র মাসে এই কটাতে চৈত্র মাসে এই কটাতে পাপড়ি আমার মিলবো না পাপড়ি আমার মিলবো না পাপড়ি আমার মিলবো না। আপনি আমি শ্যামসুন্দর মুখার্জি, এ বাগানের মালিক। কেন আমাকে চিনতে পারছো না? না আপনি আমার ছবি তুললেন কেন? তুমি সুন্দরী বলে। আমার চেয়ে অনেক বেশি সুন্দরী আপনার বোন। তার ছবি তুলবে তার না হয়। আমি যেন তুললাম তোমার ছবি। আপনাদের একটু লজ্জা ঘেন্না নেই। দাঁড়ান আমি এখনই বাড়ি গিয়ে ঈশ্বরটাকে সব কথা বলবো। ঈশ্বর ঈশ্বর মাস্টার সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাহলে তোমারই নাম তো জবা। আরে এসো এসো, পাশে বসো, নিজের একটু গল্প করি। তা তোমার সঙ্গে একটু রত্না করে বিয়ে হওয়ার কথা। তা তুমি কখন আমাদের দেখতেও গিয়েছিলে? ভালো করে বলো, মিষ্টি করে বলো। মাতাল হয়ে গেছে। তুমি গন্ধ পাচ্ছ না? কিরকম গন্ধ? আপনার মাতলামের দুর্গন্ধ, আপনার অসভ্যতার দুর্গন্ধ, আপনার সীমাহীন লাম্পটের দুর্গন্ধ। একটা করে জমা করে পাত্রী আমি ছিঁড়ে নেব। আমার কামনা ঈশ্বরে বাগান অনেকদিন আমি গায়ে ছিলাম না, সেই সুযোগে ঈশ্বর মাস্টার অঞ্চলের এই গায়ের মানুষগুলোকে আদর্শ করে তুলবে। বলে কিনা ঈশ্বরটাকে গিয়ে বলবো, আরে যা বলে কিনা ঈশ্বরটাকে, তোদের ঈশ্বরটা এই শ্যামসুন্দর মুখার্জিকে চেনে না। এতখানি চিন্তা না শ্যামসুন্দর বাবু, যতখানি আজ আপনাকে চিনলাম। ও রতনপুর গায়ের দেবতা ঈশ্বর মাস্টার। এই চোখে গায়ে মেয়েদের ছবি তোলো, সেই চোখ আমাকে চিনতে পারছে না। আমার ক্যামেরাটা ফেরত দাও। কলকাতা শহর থেকে গ্রামে আসে, শহরে অজটা একটা ছবি তুলে নিই। ছবি তুলে নিই। শিক্ষা ব্যবস্থাটাকে ধরে ঠিক ততখানি বাধা দাও। আমি তোমার আরো একটা ছবি তুলে নিই। আমার ক্যামেরাটা ফেরত দাও বলছি। তাহলে মানুষ কেমন করে জানোয়ার হয়ে যায়, আমি তুলে রাখতাম। বড্ড হাসি পাচ্ছে তাই না? কেউ স্কুলে হেডমাস্টার বেকার ভাইয়ের ভাগ্যবান দাদা, তুমি কোন সাহস আমার সঙ্গে কম্পিটিশনে নেমেছো? জানো আমার লাখ লাখ টাকা আছে, আমার গ্রামে ফাঁকা মাঠ আছে, গাড়ি আছে, নিজের হাতে করা মাটির রাস্তা আছে, মহলে হাত আছে। শ্যামসুন্দর মুখার্জি আমার নিজের পায়ে হেঁটে শিক্ষার বেড়া দিয়ে সেই শিক্ষার বেড়া দিয়ে তোর শিক্ষার বেড়া প্রতিষ্ঠা করতে চাইলে আমি তোমাকে সহজে ছেড়ে দেবো না। তোমাদেরকে না গো লক্ষ্যপতি শ্যামসুন্দর মুখার্জি, তোমার খাটিয়ে যত পোশাকে যে আইন তোমরা করে করছো, সেই আইনের মায়ের ধরে গ্রামের দিকে ছুটে নিয়ে আসতে কিন্তু সে ট্রেন এখানে থাকতে দেবে না। সহজ সিগন্যাল সে পাবে না, তোমাকে সাবধানে পথ চলতে হবে। তোমার ওই রঙিন বন্দির ছেলেকে শিখিয়ে দিতে হবে এদেশের বৌচিরা এখনো তুলসী তলায় প্রদীপ জ্বালে ঈশ্বর মাস্টারের শিখিবার মন্দিরে আমি বলি তুমি আমার শখের ক্যামেরা কেড়ে নিয়ে গেল, তবে কিন্তু আমি দুঃখই। আমার কোটি টাকার মুনাফার ক্যামেরায় আমি ঈশ্বর মাস্টারের মৃত্যুর ছবি তুলব। গুলি করে উড়িয়ে দেব। আমি সুন্দরকে বলেছিলাম, সুন্দর দুর্গম করে তুমি যখন এই গ্রামে ফিরেছো তখন সব দিক থেকে রেডি ওই অর্ধেক ছেলে ঈশ্বর মুকুট হেরে রাজা হয়ে গেল। সেই দরকার হলে তাকে একেবারে গুলি করছে। দিন কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। কে বললে শেষ হয়ে গেছে? ওই জমিদার গেছে তোমার তখন প্রচার শাসন করতাম।
অনুসরণ করছি তখন ছিল লাঠি সঙ্গী বাইক পর্যন্ত, এখন একটা পিস্তল নাই ফেলু বন্ধু। ডাক্তার বর্মাকে আমি তার মুখ থেকে স্পষ্ট করে শুনতে চাই যে সে আমার পরিচিত ব্যক্তি না। যদি না চলে তাহলে নিজেকে ছাড়া দিয়ে আজ আমি নেক্সট টাউনে ফিরে যাবো। যাকে আপনি আপনার মহামূল্য পলিসি দান করছেন, ভবিষ্যতে তাকেও একদিন এই গ্রাম ছাড়তে হবে বাবা। সেটা তোমার এই বই পড়া দেখতে তুমি আমার কাছে যা হিট আমি জীবন পড়ে 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 ভাগ্যের শেষ সময় জমিদারি চলে যাওয়ার পর আমি কলকাতায় গিয়ে বিজনেস করে জমিদারি আয়ের হলটাই চিন্তা করেছি। ইয়েস, আজ আমার কলকাতায় 5খানা বাড়ি, দার্জিলিং হোটেল, লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স আর 10-10টা গাড়ির কথা বাদ পড়ে গেল। আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমি তাকে নিয়ে আছি কলকাতায় ফিরে যাবো। আমি কলকাতায় যাবো না ড্যাডি, রতনপুরে আমার বেশ কিছু ব্যক্তিগত কাজ জমে আছে। এই ব্যক্তিগত কাজটা নিশ্চয়ই ওই ঈশ্বর বাণিজ্যকে স্পিক টু নট ছোটদা, তুমি ঈশ্বরের নাম মুখে আনবে না। ড্যাডি তুমি ভুলে দাও না ছোটদাকে। পচা ইঁদুরা এখানে সেখানে টিকটিক করছে মূষা, আর ওই কালো কুচকুচে মানুষগুলো দেবতা। ঈশ্বর বাণিজ্য কখনো আমাদের আদর্শ হতে পারে না। জানো ড্যাডি, আমি বাগানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম বলে যে দুটো বউ আমাকে দেখে খ্যাক খ্যাক করে হেসেছিল, তার সাথে তারা এই গানের বউই নয়, তারা ঈশ্বর বাণিজ্যে স্নেহের পার্টি ধরতে গেলে বাড়ির মেয়ে। সে ওই মেয়ে দুটোকে ডেকে আনতে লোক ঈশ্বর থেকে আমার কাছে ধরে আসো। আমি জানতে চাই সেই জানোয়ারটা কোন সাহসে আমার ছেলেরা ক্যামেরা কেড়ে নিয়েছে। ক্যামেরাটা আমি তাকে দান করেছি। সুন্দর একটা রিপ্লাইটা দেখুন ড্যাডি। ওসব প্ল্যান আমি পরে দেখবো। সুন্দর আগে বলো যে তুমি আমার পলিসিতে চলবে কি না। আপনার পলিসি চললে আমার স্বপ্নের শেষ হয়ে যাবে, তাই আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলছি। অল রাইট সুন্দর, অল রাইট, তাই বলবে। দেখো আমাকে সন্তুষ্ট করতে পারলে আমি তোমার পলিসিতে চলবো। এই ভুবন মুখার্জির পলিসিতে ড্যাডি বোধহয় স্বীকার করতে গেল। শোনো, তোমরা সবাই শোনো, ড্যাডিকে কেউ যেন অযথা উত্তেজিত করে তুলো না। কায়দা করিয়ে গায়ের মাটিতে আমাকে কায়দা উঠিয়ে দিতে হবে। কাজ দিতে গেলে শুধু ঈশ্বর তুমি জানোয়ার বলে বাবা। তবে কি বলবে দেবতা? এমন একটা মানুষ দেখলাম না যাকে দেখে একটু রোমান্স জাগে। এটা লেকটাউন নয় রাসমণি। সেই রাসমণি, আমি এখানে এসে বলেছি কলকাতায় পড়ে এমিনেমিট করে আমি রাসমণি থেকে মিস রিমঝিম হয়ে গেছি। আমি বলবো তোমার অ্যাম্বিশনহীন মানুষের মতো না কোনো কথা আমি তোমার কাছে শুনতে চাই না। সত্যি কথা শুনতে তোদের এত ভয়? রাসমণি এখানে কিছু হয় টাকা রোজগার যাদের আসল লক্ষ্য, যারা মনে করে পলিসি আর কায়দা করে সব সম্মান আদায় করে নেবে, ভালো কথা তাদের কানে কোনোদিন ভালো লাগে না। তাহলে তুই যে শুনে আনন্দ। আরে দাদা, কেন চেঁচাচ্ছ? বুঝতে পারছো না ছোট্ট এখন ঈশ্বর বানাচ্ছে ভক্ত হয়ে গেছে। ড্যাডির পলিসির সামথিং ধান নিয়ে আমি ঈশ্বর মাস্টারের ভাই রত্না করে তোর ভক্ত করে ছোট শুনতে পেলে এখন এই এলবিডব্লিউ করে আমাকে ছেড়ে দেবে। আমরা ঠিক থাকলে এই সম্ভাবনা নেই। তার মানে তুমি আর তুই হচ্ছিস তোর পছন্দের পিস ঠিক থাকলে ইনিংস আমরা জিতবো। মিস্টার মুখার্জি বাড়িতে আছেন নাকি? মিস্টার মুখার্জি, দেখ না চাইতেই জল ঈশ্বর মাস্টারের ভাই রত্নাকর বন্দ্যোপাধ্যায়। এসো এসো রত্নাকর ভাই এসো। এই দেখো ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। তুমি আমার নিজের লোক হয়ে পরের মতো ব্যবহার করছো কেন ভাই? এই জি, রত্নাকরকে চা দিতে বল। আমি আপনার বাড়িতে চা খেতে আসিনি মুখার্জি বাবু। এই দেখো আমার বাবু বলছো কেন? তাছাড়া বাবু বললে আপনি বললে কেমন পর পর মনে হয়। তুই ঠিক বলেছিস রিমঝিম। তাছাড়া ওরা তো আমাদের পর নয়, কিরকম মানে যেন একটা দূর সম্পর্কের আত্মীয়, মানে ওর ঠাকুরদার সঙ্গে আমাদের ঠাকুরদার কিরকম মানে যেন একটা সম্পর্ক ছিল। এই কি বলো ভাই, চানা খাও? দাদা তুমি কফি কথাই বলে আসছো। দূর পাগলি, শুধু কফি খাবে কি? হ্যাঁ, তার সঙ্গে খান কত ফুলকপি সিঙ্গারা। হ্যাঁ, কি বলো ভাই, জমবে ভালো। আমি এখনই বলে আসছি। তোমরা
তোমরা ততক্ষণ দুজনে মিলে একটু একটু গল্প কর। আমার গল্প করার সময় হবে না মিস্টার মুখার্জি, আপনি শুনুন। রত্নাকরদা, তুমি আচ্ছালা যুক্ত চলো এখানে বসে আমি একটু গল্প করি। আমি গল্প জানি না। বানিয়ে দেবো। তুমি গল্প বানাতে পারো? আরে আমি কি রতন করে বলাবো সে গল্প বানাতে পারবো না? আমি নাচতে পারি, গাইতে পারি। বলো কি গান শুনবে? ইংরেজি না হিন্দি? অ্যাজ ইউ লাইক। আচ্ছা ডিস্কো ডান্স দেখবে? বাড়িতে তো বাবা আছে, দাদা আছে, তাদের দেখাও। তুমি নাচের মাস্টার, টাকার বাজনা আপনার এখানে নিজেও নাচছেন, এখন গ্রাম থেকে নাচাচ্ছে। কথাটা আমি আপনাকে বলবো ভাবছিলাম। এত সাহস! দারুণ 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 পরিণত দেন, তার আগে আবার কথার জবাব দিন। বলুন কেন আপনি আমাদের বাড়ির মেয়ের ছবি তুলেছেন? বাবা ছবি তুলেছো তো কি হয়েছে? তুমি আমার ছবি তুলে নাও। বলো কোন পজিশনে দাঁড়াবো? অযোধ্যা, ইলোরা, নাকি মোনালিসা? তোমার কি লজ্জা নেই? না, তোমার কাছে লজ্জা শিখতে হবে। বেরিয়ে যাও বলছি। আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পাইনি মিস্টার মুখার্জি। গিভ রিপ্লাই। কেন আপনি মেয়েদের ছবি তুলেছেন? কেন আপনি আমার দাদাকে অপমান করেছেন? উত্তরটা দিতাম যদি তোমার দাদা আমার মতো বহু টাকার মালিক হতো। কিসের মাপকাঠিতে আপনি আমার দাদাকে মাপতে চাইছেন মিস্টার মুখার্জি? দাদাকে? কিন্তু কর্তব্যে যদি মাপেন, মানবিকতাতে যদি মাপেন, যদি মাপতে পারেন শিক্ষা সততার মাপকাঠিতে, তাহলে দেখতে পাবেন যত করে আমার দাদা উঠেছে ঠিক ততখানি নিচে দাঁড়িয়ে আছেন আপনি। যাবার আগে আমি জানতে চাই তোমার দাদা আমার দাদার কাছে ক্ষমা চাইবেন কি না? চুপ কর রত্নাকর, চুপ কর। তোর প্রতিবাদী কণ্ঠস্বর গায়ে লোক শুনতে পাবে। এই নাও বাবা শ্যাম সুন্দর, তোমার ক্যামেরাটা নাও। তুমি ক্যামেরাটা কেন নিলে মা? ও তুমি তাহলে গায়ে দেবতাদের মা ঠাকুর। ঠাকুর আমি নয় বলে আমার কেউ থেকে দুটো পাঁচর দিয়ে কার্তিক গণেশকে তৈরি করেছি। তুমি তোমার কার্তিক গণেশকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে চেষ্টা করবে। গোটা গাটাই যে আমার আঁচল বাবা। তুমি আমার এত বড় আঁচলে মাত্র দুটো প্রাণীকে আমি লুকিয়ে রাখতে পারছি না। চুপ কর তো, অসভ্য বুড়ি কথা বলে। মুখার্জি, তুমি জানো নাকি আগুন নিয়ে খেলা করতে চলেছ? আমার মাকে অসভ্য বলেছ, অন্যায় করে করেছ। আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। আমার মা তোমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে? নারী রক্ষা কর না। বংশরা কখনো দেবীকে পায়ে ধরে ক্ষমা চায় না, চাইতে পারে না। তা যদি পারত তাহলে কৃষ্ণকে কি নতুন করে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হতো। চল বাবা, বাড়ি ফিরে চল। তুমি যাও না, আমি এই বেহায়া মেয়েটা আর এই তোর লোকটাকে এতখানি সাহস তোর আমার সামনে দাঁড়িয়ে করছে বয়সে বড় সেই মানুষটাকে তুই অসম্মান করে কথা বলিস? তোমাদের মা এই শিক্ষা দিয়েছে? ছি, ছি, রক্তাকর, ছি। ওই আমার মা। আপনাকে ক্ষমা করবেন। আপনারা জানেন না ওই মায়ের কাছে থাকলে এখনো রামায়ণ মহাভারতে গন্ধ পাওয়া যায়। দুর্গন্ধ ছড়িয়ে দেব। রামায়ণ মহাভারতের বাচ্চা বেদ পুরাণ তোদের দু ভাইকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি বরং আরেকবার রত্নাকরটা আমার সামনে এসে দাঁড় করো, তারপর দেখতে পাবে তোমাদের সবার অজান্তে আমার এই রূপ যৌবনের সাধনা করতে করতে রত্নাকর কখন বাল্মীকি হয়ে গেছে। বাল্মীকি। রত্নাকর বাল্মীকি হয়ে গেছে। তার আগেই আমাকে হতে হবে নারদ কিংবা ব্রহ্মা। তারপর ঈশ্বর মাস্টারের রামায়ণ আমি এমনি করে গুমড়ে গুছিয়ে গুটিয়ে ছুঁড়ে ফেলে দেব। মুকুন্দ, আগে বলুন স্যার, কি করলো স্যার? কার মাথায় লাঠি মারবো? মেয়েকে ভুলে যাবো। না, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। বেশ, আমরা কি
কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, শুধু খাবো আর ঘুমবো। না, তা হবে না, সে অবকাশ তোমাদের নেই। তোমরা দুজনেই আমার বিশ্বস্ত কর্মচারী, তাই তোমরা দুজনেই আমার কাছে এসো, কানে কানে বলি। বুঝতে পেরেছ তো? কলকাতার মতো এখানে তো চাষার অতিকান্তর পুকুরে চার ফেলতে গেলে ওরা তোমাকে পুকুরের মতো তাড়া করবে না। ব্যাপারটা বেশ সুবিধার মনে হচ্ছে না। যাই, আমিও গিয়ে দেখে আসি চারটা কোন ঘাটে। তোমাদের পুকুরে চার ফেলছি। তোমাদের ঘাটে একটু পা ধরছি আমি যাবো সে চম্পা। পান্ডুরিটা ভয়ে কেমন জোর সোর হয়ে দাঁড়িয়ে আছে। আমরা ঘাটে নেমেছি বলে একেবারে ফুসতে এক্ষুনি ঘাটে উঠে যাও বলছি। তোমরা মনে মতো তোমাদের মতলব আমি বুঝতে পারিনি। ওঠো ওঠো বলছি, না হলে না সকাল সন্ধ্যায় ওষুধ খাওয়াচ্ছি, চার খেলাচ্ছা পাগল হুকুমে চার ভেবে দিয়েছি। এবার আমাদের ছুটি। আমাদের বড়বাবু সময় মতন আসবেন, চিন্তা ফিরবেন। আমি ফোনার দিকে তাকিয়ে বসে ঢুকে একেবারে জোড়া বসিতে বসতে খেলি পায়ে তুলবেন। জবার বিয়ে না দাদাকে বলে না তোদের আমি মজা দেখিয়ে দিতাম। তুই সবাই বিয়ে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মজাই দেখছিস। আর ওদের তো গ্রাম ঘুরে যাত্রা রিহার্সাল দিচ্ছে। বিবেকের বাদ করবে বিবেক। যদি নিজের বিবেক থাকতো। চিন্তা করছো কেন দাদা, কি হয়েছে? কি হয়েছে? বলে তোদের আর কে? এতখানি বেলা হলো, নিজেরা তো খেয়ে দিয়ে দিব্যি বসে আছিস। এদিকে খিদে আমার পেটে চলে আসছে, সে খেয়ার কারণ আছে। যত দাম এই অতিকান্ত ঘষে। দরকারটা কি আছে? চাষের কাজ ছেড়ে দিয়ে আমি মুখোজ্জ বাড়িতে দাঁড়ানি করবে। তখন থেকে শুধু কাজ করেই যাচ্ছে। না, তারা করবো না কাজ কাজ। মাঝে মাঝে জল খাবার পাঠাচ্ছি কেন? করছে দম্বে করছে, 100 বার দম্বে করবো। দাদা করবে, তুমি
যাচ্ছিস? খবরদার খবরদার, আমি কোনো রাস্তায় তাকে সারা দেবো না। গাড়ি একটা বছর পরে রইলো, আমি ঈশ্বর খবরদার খবরদার, কাঁদবে না বলে দিচ্ছি। তুই তুই জানিস না, তুই কাঁদলে আমার চোখে জল আসে। আছে, আমি তো তোমাদের সন্তান। সত্তর না হলে কেন মনে হচ্ছে তোমার বিয়ের পর তোর বিয়ে দিতে হবে? তখন তুই আমাদের ছেড়ে, বাড়ি ছেড়ে তুই ভাইকে কাঁদিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। আমরা তোকে কিছুতেই ধরে রাখতে পারবো না রে, কিছুতেই না, কিছুতেই না। জবরটুকু এই গাড়ি বিয়ে হবে, সে এই গাড়িতেই থাকবে, আর আমাকে চলে যেতে হবে ভিন গায়ে। কিন্তু আমার গরিব দাদারে কি এত টাকা খরচ করে আমার বিয়ে দিতে পারবে? কুহু কুহু কইলে চলে ডাকে, মনে মন উদাস থাকে। সকালবেলায় পুকুর ঘাটে সিনেমা হচ্ছে, এই খবরটা আমি গায়ের লোকের কাছে ঢেরা পিটিয়ে জানিয়ে দেবো। ভালো গোবিন্দ, তুমি যদি ঝাড়া দিয়ে গায়ের লোককে জানিয়ে দাও যে এই শহরের একটা নক্ষত্র চৌকির সঙ্গে গ্রামের মেয়াল তার বিয়ে, তাই নাকি? মেরে দেবো, ও মেরে দেবো। এবার খবরটা বলো। নিশ্চয়ই বলবো। ওদিকান থেকে বলতে মাঠে, আর আমি আছি যেখানে। মাছ ধরা কথা বলতে, তাই তো আমরা চাই। মাছ ধরা যাবে না, কারণ ওটা আমার পোষা মাছ। আচ্ছা, এই জবাব আপনি পারেন ডাক্তারবাবু। কেন রত্ন কথার কাছে অপমানিত হয়ে তোমার বাবু শান্তি হয়নি? খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। যে ঈশ্বর মাস্টারের কথায় এই গায়ে সেবা করতেছে, এইভাবে গায়ের মেয়েদের সেবা করা চলবে না। ঠিক ঠিক ঠিক। দাঁড়িয়ে আছিস মুখ পোড়া গোবিন্দ। তোমাকে বিয়ে করার কথা বলতে চান? এসেছেই তো। আপনি জানেন ওই আলতার সঙ্গে আমার কতদিনের ভাব? তাই নাকি? নিচে কথা বলছি, মনে করে দেখ আলতা, সেই ছোট্ট বেলায় পাঠশালা থেকে ফেরার সময় তুই আমি একসঙ্গে বট গাছে নামাজ ধরে চলতাম, আর খানা ঘরে তুই হতিস আমার বউ আর আমি হতাম তোর বর। সেই ছোট্টবেলার কথা তুই আজও মনে রেখেছিস? ছোটবেলার কথাগুলো আজ অনেক অনেক বড় হয়েছে। বড় এই, আমি ছোট কথা বলতে কি করে গোবিন্দ? ভালোবাসা বুঝি ছোট পথ দিয়ে আসে, প্রেম বুঝি ঝুলুম করে আদায় করা যায়? আপনি জানেন ওকে বিয়ে করবো বলে বাবুদের কাছ থেকে টাকা ধার করে আমি ওর দাদাকে টাকা নিয়ে খদ্দের এলো, বাবু মশাই সাজি। টাকা নিয়ে খদ্দের এলো, বাবু মশাই সাজি। টাকা নিয়ে খদ্দের এলো, বাবু মশাই সাজি। বলে ও দোকানি মাংস তোমার কত করে কেজি? বলে ও দোকানি মাংস তোমার কত করে কেজি? টাকা নিয়ে খদ্দের এলো, বাবু মশাই সাজি। টাকা নিয়ে খদ্দের এলো, বাবু মশাই সাজি।
কথাটা আমি জানিয়ে গেলাম। শুনে যাও গোবিন্দ, তোমাদের বড় বউদের গিয়ে বলবে এই গায়ের মানুষেরা মারা যা মানুষ মুরগি হতে রাজি হয়। আমি রতনপুরে পাড়ায় পাড়ায় গিয়ে কবি সুকান্তর মুরগি কবিতাটার সব কটা লাইন শুনিয়ে দিয়ে এসেছি। ওরা তো লজ্জা নেই রাজদা, তারপর জবাব দিয়ে সিরাজারি একা মুখ বুঝে ঘরে বসে আছে আর শিকারি বাসন পত্র নিয়ে এখন ঘাটে দাঁড়িয়ে আছি। কখন থেকে ওকে সেই কথাই বলছি। মিথ্যে কথা বলবি না ছোটদা। কিন্তু আমি তোমার কাল রাতে বলেছি কাল রাতে কি বলছো তুমি? হঠাৎ মুখ বসে কথা পেয়ে গেলিস তো। কিন্তু ফুল গাছের চারাটা ওটা তো হঠাৎ মাটি পুরে আকাশের দিকে চোখ মেলেনি রাস্তা। ওর বীজটা অনেক আগে মাটিতে পড়েছিল, অঙ্কুরিত হওয়ার পর্যন্ত যন্ত্রণা নিয়ে লড়াই করছিল কিন্তু পারেনি। অবশেষে একটা বৃষ্টি নামলো, শক্ত মাটি নরম হলো। তারপর কি হলো? আমি বলবো মাস্টারদা? নিশ্চয়ই বলবে, আমি তোকে বলার মতো শিক্ষা দিয়েছি। এরা রাধাকান্ত আরো একখানা বই। এই তো এখানে লেখা রয়েছে। কি লেখা আছে? বীজের অঙ্কুরিত হওয়ার চেষ্টা, তাই তো? অবশেষে নরম মাটির মুখ ফাটিয়ে আগামীর দিকে পৃথিবীর মুখে হয়ে উঠল আগামী দিনের প্রতিশ্রুতি। তারপরে বড় কিছুদিন পরে থোকা থোকা ফুলে ভরে যাবে ওই সুন্দর ফুল গাছটা। কসাইখানার পাশে আবার ফুলের দোকান আছে, সেই দোকানে যত্ন করে ফুলগুলোকে বেচতে তাকে হয় কেন গো, সেই বেদনাই বুঝি। বেচতে তাকে হয় কেন গো, সেই বেদনাই বুঝি। তখন ভাবি চোখের জলে কত করে কেজি কত করে কেজি। চোখের জলের মতোই নষ্ট জিনিস মনে হয়, আর কিছু হয় না। তোমার স্ত্রীর কথা মনে পড়ে গেছে, তাই না ঈশ্বর? আলতার মুখে শুনেছি এই গানটা তুমি প্রথম দিকে বৌদিকে শুনিয়েছিলে। কি হলো, কথা বলছো না কেন ঈশ্বর? কে বললে কথা বলছি না? এই তো বলছি। হ্যাঁ, কুসুমের অনুরোধে গানটা লিখে আমি রাধাকান্তকে দিয়েছিলাম। তখন ধ্রুব জন্মায়নি, রত্নাকর জিনিস ছোট। যাক সেসব কথা শোনানো করতো। হঠাৎ করে আমি রত্নাকরের সঙ্গে যাবার গিয়ে ঠিক করেছি সবার আগে তোমার আশা চাই, কিন্তু কারণ আমার মনে হয় ওই শ্যামসুন্দর করতে পারে। তুমি একবার হুকুম করে গতদিন না বলেছি খারাপ কথা বলবে না। মনে থাকে কেন মনে থাকে না? কেন তোমরা যখন তোমার উত্তেজনে অশ্লীল কথা বলবে? তুমি দেশের কৃষক, তোমরা সারা ভারতবর্ষের অন্নদাতা। আমি বলে আছো জলে হিট জলে উঠছো, পেছনে লড়াই করতে গিয়ে তোমরা তোমাদের বুকের পাঁজর তুলে দিয়ে বসে আছো। সেই খবর কি তোমরা রেখেছো? ঈশ্বর চুপ করে থাকলে এই ভারতের অন্নদা গ্রামের ওই রাত্রির আকাশ থেকে এই চিড়িয়ে আনতে পর্যন্ত সংগ্রাম। তুমি একা নাও, আজ আমি স্কুলে যাবার পর দেখেছি পরিচালক একদম সর্বর্ণ মানুষ ওই শ্যামচন্দ্র মুখোপাধ্যায়ের অনুষ্ঠানের বদলিতে মরিয়া হয়ে উঠেছে। কথায় কথায় বাবুদের বাড়ি দরবার করতে। শোনো, আজ আর কাল আমি বয়স্ক শিক্ষা স্কুলে যাবো না। আমি না গেলেও তোমরা সবাই পড়বে এই না বই। পড়বো পড়বো ইচ্ছা পড়বো, তাই তো আমি নৈশ বিদ্যালয় সবাইকে বলি শিক্ষা মানুষকে মানুষ চিনতে স্বাবলম্বী করে। তাই তোমরা পড়ো। ও হস্যই দীর্ঘ